Hello students, welcome to online class. How are you? I hope all of you are well by the grace of Almighty. I am Mohammad Jahangir Alam Tipu, Senior English Teacher of Comilla Modern High School. Students, today I have come to you with another grammar class and this is voice change. Voice change. You know, there are two types of voices. One is active voice and the other is passive voice. Here, active voice and passive voice. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম এবং দশম শ্রেণীর একটা প্রশ্ন আছে 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস একটা বা দুইটা সবসময় আসে। আমরা এই ভয়েস চেঞ্জ ক্লাস 6 থেকে করে আসতেছি। আমরা জানি কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরেও আমরা অনেক ভুল করে ফেলি। যাতে করে আমরা ভুল না করি, আজকে সেই জন্য আমার এই ক্লাসটা নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে আসে এবং প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করতে আসে। আমি আজকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই জানো কিছু কিছু, আমি বলি। অ্যাক্টিভ শব্দটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস মানে হলো কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। বাংলাটা একটু ভালো করে দেখে নিতে হবে। কর্তৃবাচ্য মানে কর্তা দিয়ে শুরু সেন্টেন্স, কর্মবাচ্য মানে কর্ম দিয়ে শুরু সেন্টেন্স। অর্থাৎ কর্তা বলতে আমরা বুঝি সাবজেক্টকে বুঝি। সাবজেক্ট হচ্ছে ক্রিয়ার কাজ যে সম্পাদন করে সেই সাবজেক্ট। অর্থাৎ ক্রিয়ার কাজ সম্পাদন করে, আমরা ইংলিশে বলতে পারি ডুয়ার অর পারফর্মার। ওকে। আর প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এক্ষেত্রে কর্মটাকে বুঝতে হবে। কর্ম মানে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে যাকে কেন্দ্র করে, অর্থাৎ যাকে উপজীব্য করে, অর্থাৎ যাকে ব্যবহার করে ক্রিয়ার কাজটা সম্পাদিত হয়। অর্থাৎ সাবজেক্ট মানে ক্রিয়ার কাজ সম্পাদন করে থাকে যাকে কেন্দ্র করে। যাকে কেন্দ্র করে করে সেটাই হচ্ছে অবজেক্ট। যদি বলি আমি ভাত খাই, খাওয়ার কাজটা ভাতকে কেন্দ্র করে হয়েছে, অর্থাৎ খাওয়াটা ভাতকে করা হয়েছে। তাই ভাত হচ্ছে এখানে কর্ম, রাইস হচ্ছে এখানে কর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো। সবার আগে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব পার্ট, তারপরে অবজেক্ট পার্ট, SVO। আর প্যাসিভ সেন্টেন্স শুরু করতে হয়, প্রথমে বসবে অবজেক্ট, তারপরে বসবে টু বি ভার্ব, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাকিটা বাই, অর্থাৎ যে কোনো যেটা মিলে এমন একটা প্রিপোজিশন, তারপরে ওই যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট এখানে চলে আসবে। এখন আমার এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা থাকতেই হবে এমন কোনো কথা নেই। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমার ভয়েস চেঞ্জের মধ্যে প্যাসিভ ভয়েস হয়ে গেছে অবজেক্ট, টু বি এবং পাস্ট পার্টিসিপল, এটার মাধ্যমে কিন্তু আমার হয়ে গেছে।
এবার এটা কিন্তু একটু বাড়তি অংশ হয়ে যাচ্ছে। যদি সেন্টেন্স থেকে আমাকে সেন্টেন্সে পরিণত করতে হয় সেক্ষেত্রে সাবজেক্ট থাকবে, তাই সাবজেক্টটাকে বসানোর জন্যই বাই বা প্রিপোজিশন, যে কোনো যে প্রিপোজিশনে মিলে সেটা বাইয়ের সাথে সাবজেক্টটা চলে আসছে। তো ঠিক আছে, এখন আমরা দেখি সেন্টেন্স কিভাবে পরিবর্তন করব। এটা হলো আমাদের স্ট্রাকচার। আমি একটা সেন্টেন্স লিখেছি, হাসান রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড। ঠিক আছে, হাসান রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, এটাকে যদি আমরা, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে কারণ এখানে হাসান শব্দটা আছে সাবজেক্ট হিসেবে, আর এ লেটার এটা হচ্ছে অবজেক্ট হিসেবে আছে, আর বাকি যে অংশটা আছে এটা হলো এক্সট্রা। এটা এক্সট্রা হিসেবে ধরে নিতে হবে। আমার দরকার শুধু অবজেক্টটাকে খুঁজে বের করা, কারণ এটা যে অবজেক্ট, এটার কারণ হচ্ছে এটা হচ্ছে ভার্ব। ভার্বের পরপরই অবজেক্টটা থাকে, ভার্বের পরের যে নাউন প্রোনাউন থাকবে সেটাই অবজেক্ট, বা নাউন প্লেস থাকবে সেটাই অবজেক্ট। আমাকে অবজেক্টটা খুঁজে বের করতে হবে। অবজেক্টটা পেলে তারপর আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রায় ভুল করে থাকো যে অবজেক্ট কোনটা, এটা তোমরা ভুল করো। তোমরা মনে করো সেন্টেন্সের শেষে যেটা আছে সেটাই অবজেক্ট। আসলে কথাটা ঠিক নয়। ভার্বের পরে যে নাউন বা প্রনাউন থাকবে সেটাই অবজেক্ট। আমাদেরকে এটা মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে না রাখি তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো না এবং আমরা ভয়েস চেঞ্জ করতেও পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই সেন্টেন্সের মধ্যে যাই। এই সেন্টেন্সে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই, প্রথমে আসবে অবজেক্টটা। অবজেক্ট হচ্ছে এ লেটার। বাস, এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন ভার্বের দিকে তাকাবো। ভার্বের দিকে তাকিয়ে মানে পার্টগুলো তুমি খুঁজে বের করো। ফার্স্ট পার্টে হচ্ছে অবজেক্ট আনলাম, সেকেন্ড পার্টে ভার্বের কাজটা করা। ভার্বের কাজটা করতে হয় এভাবে যে ভার্বটা কোন টেন্সে আছে এটা টেন্স ফলো করে, ওই টেন্স ফলো করে আমাদের টু বি ভার্বটা আসবে। এখানে অবশ্যই টু বি ভার্ব একটা আনতেই হবে। সেই টু বি ভার্বটা আমাদের বুঝতে হবে যে ভার্বের দিকে তাকিয়ে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সের জন্য আমরা টু বি ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াজ ওয়ার। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো, রাইটস হতো, তাহলে আমরা এম ইজ আর এই তিনটা থেকে যেটা মিলে, অর্থাৎ এটার সাথে যেটা মিলবে সেই শব্দটা আনবো টু বি ভার্ব হিসাবে। তাহলে এখন যে টু বি ভার্বের পালা, তাহলে টু বি ভার্বটা ঠিক করে লিখে নেই। ওয়াজ আসবে, এই লেটার পাস্ট টেন্স আছে বলে আমরা ওয়াজটা লিখলাম। এখন ভার্বের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, এখন পাস্ট পার্টিসিপল করে ভার্বটাকে বসাতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, রোট, রিটেন। রাইট থেকে রিটেন, এ লেটার ওয়াজ রিটেন। এবার বাকি যে অংশটা আছে আমরা সেটা লিখে ফেলি, টু হিজ ফ্রেন্ড বাই হাসান। এইভাবে আমরা করে থাকি সাধারণত। তবে এখানেও একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমি টু হিজ ফ্রেন্ডকে আগে আনলাম, বাই হাসানকে পরে নিলাম। এখন এটার ভুলটা হচ্ছে এরকম, আমি প্রোনাউন যখন আনবো, এই প্রোনাউনটা যদি কোনো নাউনকে নির্দেশ করে থাকে সেই নাউনটা আগে থাকবে, প্রোনাউন অংশটা পরে থাকবে। সেই ক্ষেত্রে বাই হাসানটা আগে আসবে, এটা আসবে আগে আসবে বাই হাসান, তারপরে হবে টু। এই যে হিজ শব্দটা, এটার জন্য হাসানকে আগে লিখতে হলো, টু হিজ ফ্রেন্ড। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? এ লেটার ওয়াজ রিটেন বাই হাসান টু হিজ ফ্রেন্ড, অর্থাৎ হাসান রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড। এটার জন্য প্যাসিভ হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হাসান টু হিজ ফ্রেন্ড। এই খুঁটিনাটি ভুলগুলো আমরা করব না। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আরেকটা সেন্টেন্স দেখাই তোমাদেরকে যেখানে ডাবল অবজেক্ট ব্যবহৃত হবে। ডাবল অবজেক্ট,
দেখো সবাই, হ্যাঁ এই সেন্টেন্সটা আমাদের খেয়াল করো, হি টিচিস আস ইংলিশ। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে টিচিস, ভার্ব। এখন অবজেক্ট কোনটা? অবজেক্ট এখানে দেখো, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। কিভাবে অবজেক্ট হলো আমি বলেছি, এটা হচ্ছে কাকে, এটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট এসে যায়। তো এখানে কি দিয়েও প্রশ্ন হয়েছে, কাকে দিয়েও প্রশ্ন হয়েছে, সেই কারণে দুইটা অবজেক্ট এখানে এসে গেছে। ঠিক আছে? তো এই দুইটা অবজেক্টের কারণে আমরা এখানে কি বলবো, যে ডাবল অবজেক্ট এসে গেছে। এখন যখন এই ডাবল অবজেক্ট থাকে তখন অবজেক্ট একটার নাম হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটার নাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আমরা বলি বস্তুবাচক যেটা থাকে বা অব্যক্তিবাচক যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক যেটা, সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কেননা এই দুইটা অবজেক্টের মধ্যে যদি আমরা এই শেষের অবজেক্টটাকে আগে আনি আর আগের অবজেক্টটাকে যদি পরে নেই, তাহলে আসের সাথে একটা প্রিপোজিশন লাগবে টু। কিন্তু যদি আজকে আগে আনি, ইংলিশকে পরে রাখি, তাহলে কিন্তু কোনো প্রিপোজিশন লাগতেছে না। কিন্তু এটাকে যদি আগে আনি তখন প্রিপোজিশন লাগতেছে না, এটাকে যখন পরে নিব তখন প্রিপোজিশন লাগতেছে। অর্থাৎ ইংলিশের জন্য কোনো প্রিপোজিশন নাই যেটা নাকি আসের পরে বসেছে। আমরা যদি ইংলিশকে আগে আনি, আজকে পরে নেই, তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হি টিচিস ইংলিশ টু আস। হি টিচিস ইংলিশ আস, এটা কিন্তু খাটে না। তাহলে এখানে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট একটা ব্যাপারটা এসে যায়। তো প্রিপোজিশন এটা যখন পরে যাচ্ছে তখন প্রিপোজিশনটা চলে আসতেছে, সেই কারণে আমরা এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা প্যাসিভ ভয়েস করার জন্য ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের কোনো বিষয় নাই। তবে ভালো হয় যদি আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আসি, তাহলে সুন্দর হয় সেন্টেন্সটা। আজ থেকে এসে গেল উই। এবার পেনশনের সাথে টু বি ভার্ব অ্যামিজার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে পাস্ট পার্টিসিপল করো, এরপরে ইংলিশটা নিয়ে আসি, এবার হিকে নিয়ে আসবো, তবে সেটা প্রিপোজিশন বাইজ হবে। এইভাবে আমরা ভয়েসগুলো পরিবর্তন করতে পারি। এখন যদি আমরা ইংলিশকে দিয়ে ভয়েসটা পরিবর্তন করি, তাহলে কি দাঁড়াচ্ছে কথাটা? ইংলিশ, তারপর ইজ taught us by him। এই তো, এইভাবে আমরা পরিবর্তন করতে পারি যদি সেখানে আমরা ডাবল অবজেক্ট দেখে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে সেন্টেন্সটাকে লিখলাম, এখন আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখি, হি ইজ রাইটিং এ লেটার, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চলে এসেছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হলো, টু বি ভার্ব একটা আছে, আবার ভার্বের আইএনজি ফর্মটা আছে। টু বি ভার্ব এবং আইএনজি ফর্ম যখন থাকে তখন কন্টিনিউয়াস টেন্স। যদি টু বি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি এটা পাস্ট টেন্সে থাকে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্সে থাকলে ফিউচার কন্টিনিউয়াস, যদি পারফেক্ট টেন্সে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে হয় আর কি টু বি ভার্বগুলো। তো যেমন ইজ রাইটিং,
এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে, আগে আসবে এই লেটার, এটা 1 নাম্বার, সরি এটা 1 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার। তো আগে 1 নাম্বার 3 নাম্বারটা চলে আসছে, অর্থাৎ অবজেক্টটা চলে আসছে এই লেটার। এবার টু বি ভার্ব একটা আছে ইজ, এবার বাড়তি একটা আইএনজি আছে বিং, এবার পাস্ট পার্টিসিপল বাই হিম। এখন তোমরা একটু খেয়াল করো, ইজ বিং চলে আসছে রিটেনের আগে দিয়ে, এটা কন্টিনিউয়াস টেন্স হলে এইভাবে হবে। এখানে যদি ইজ না হয় আমি ওয়াজ দিতাম, তাহলে এখানে আমার তাও ওয়াজ দিতে হতো। এইখানে যদি আমি পারফেক্ট টেন্সে যাই, তোমরা খেয়াল করো, আমি যদি এটাকে পারফেক্ট টেন্সে নেই তাহলে এটা কি দাঁড়াবে, হি হ্যাজ, পারফেক্ট টেন্সে চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেছে, হ্যাভ হ্যাজ আসছে, পাস্ট পার্টিসিপল আসছে। তাহলে আমি এখন কি করব, এখন আমি টু বি ভার্বকে কোত্থেকে আনবো, টু বি ভার্ব আমাকে বানাতে হবে। মনে রাখবে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো রকমের কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাকে টু বি ভার্বে পরিণত করা যায় বি যুক্ত করে। বি জাতীয় শব্দ কি কি আছে, বি আছে, বিন আছে, বিইং আছে, অর্থাৎ একটা শব্দ বেড়ে যাবে। এ লেটার হ্যাজ থেকে হ্যাজ আসছে, রিটেনের জায়গায় রিটেন থাকবে, সরি রিটেনটা এখানে আছে, এই যে রিটেন আছে। এখন এটাকে টু বি ভার্ব কিন্তু হয় নাই, টু বি ভার্বে এটাকে নিতে হবে বি যুক্ত করে। তো হ্যাজের সাথে কোন শব্দটা যুক্ত হয়, বি নাকি বিন? অবশ্যই বিন। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে তিনটা শব্দ আছে, এই তিনটা যে শব্দ আছে এগুলোকে টু বি ভার্বে পরিণত করতে হলে বিন যুক্ত করতে হবে। অর্থাৎ এদের সাথে বিন যুক্ত করলে তখন এটা টু বি ভার্বে পরিণত হবে। আর প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব অবশ্যই লাগবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে হ্যাজ থেকে হ্যাজ বিন এসে গেছে, তারপরে রিটেন আসছে, ফার্স্ট পার্টিসিপলটা আসছে, এই আমার এটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখো আমি যদি আরেকটা লিখি, এখানে যদি আমি একটা মডেলস একটা বসাই দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি ক্যান বসালাম, তারপর মডেলসের পরে আমরা জানি ভার্বের রুট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটাই বসে। যেই কোনো মডেলসের পরে ভার্বের রুট ফর্মটা বসবে, বেস ফর্মটা বসবে বা প্রেজেন্ট ফর্মটা বসবে। সেই ক্ষেত্রে আমি এটাকে এবার ক্যান লিখলাম, কিন্তু এটা তো মডেলস, এটাকে টু বি ভার্বে পরিণত করতে হবে। কিভাবে করব, ক্যানের সাথে কি বসে, বি নাকি বিন? হ্যাঁ, আমরা জানি ক্যানের সাথে বি বসে, ক্যান বি। এ লেটার ক্যান বি রিটেন বাই হিম। যখনই কোনো মডেলস দেখতে পাবে তখনই বি যুক্ত করবে। যেমন এখন এখানে একটা প্রশ্ন আছে, তুমি যদি মনে করো যে স্যার আমি তো এই মডেলসটা চিনি না, হ্যাঁ, যদি তোমার এটা মনের মধ্যে প্রশ্ন আসে, মনে রাখবা যে শব্দটার সাথে বি যুক্ত করা যাবে সেটাই মডেলস, বি যুক্ত করা যায়। যেমন এখানে আমি ক্যানটাকে মুছে দিলাম, ক্যানটাকে মুছে আমি লিখলাম is going to, is going to, be going to, এটা একটা মডেল, কারণ এটার সাথে একটা বি যুক্ত করা যায়। is going to, এটা থেকে এটা ডাইরেক্টলি আমি লিখে ফেললাম। এবার আমি বি যুক্ত করব, বি, এই যে is going to be written by him। ঠিক আছে, আচ্ছা যদি এটা কঠিন মনে হয় আমি is going to কে কেটে দিলাম, আমি এখানে আরেকটা মডেলস বসাই,
আমি এখানে আরেকটা মডেল বসাই, হ্যাজ টু, এটা একটা মডেলস। হ্যাজ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, ইজ টু, এম টু, আর টু, অট টু, যত ধরনের টু যুক্ত করা শব্দ আছে সবগুলাই মডেলস। আমরা এই মডেলসের ক্ষেত্রেও বি বসাবো। এখানে আমরা বিন বসাতে পারবো না, কারণ এটা মডেলস। এ লেটার হ্যাজ টু, মানে এ লেটারের সাথে হ্যাজ মিলেছে। যদি এখানে এ লেটার না হয় বহুবচন হতো, তাহলে এখানে হ্যাভ বসতো, যে এটার সাথে এটার উপর ভিত্তি করে কিন্তু এটা বসে। এটা মনে রাখবে, এখানে যেটা আছে সেটার উপর ভিত্তি করে বসে। হ্যাজ টু, তারপরে বিটা চলে আসছে। হ্যাজ টু বি, এ লেটার হ্যাজ টু বি রিটেন বাই হিম। এগুলো আমরা প্রায় ভুল করে থাকি। আরে হ্যাজ আছে তো বিন বসাই দিব, আসলে কিন্তু তা না, এটার সাথে টু আছে, সেই কারণে হ্যাজ টু বি রিটেন বাই হিম। অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে যাব, প্রথমেই আমাকে অবজেক্টটা বসাতে হবে। অবজেক্টটা বসানোর পরে টু বি ভার্ব যে কোনো প্রকার বানাইয়ে হলেও বসাতে হবে আমাকে টু বি ভার্ব। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে, এরপর বাকিটা যা যেভাবে হয় সেভাবেই হবে। কিন্তু আমাকে এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিসে যাব, দেখাচ্ছি ইম্পর্টেন্ট জিনিস। I saw him reading a book. I saw him reading a book. এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে কিভাবে করব? মানে আমাকে প্রথমে অবজেক্টে নিয়ে আসতে হবে। অবজেক্টটা কোথায়? এটা যদি ভার্ব হয় তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? কিন্তু অবজেক্টের সাথে এখানে রিডিং এ বুক অবজেক্টের অ্যাডজেক্টিভ প্লেস। যখন কোনো নাউনের সাথে তার অ্যাডজেক্টিভ প্লেসটা যুক্ত থাকে তাহলে সেটাকে নিয়ে আসতে হবে, মানে ওইটার সাথে। অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা অংশ হয়ে গেছে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটার সাথে আবার এটাও যুক্ত আছে। তো এটাকে পুরোটাকে আমরা এই পুরোটাকে একত্রে নিয়ে আসবো। পুরোটাকে নিয়ে আসতে পারবো না, এটা হলো অবজেক্ট। হি was seen, এখন যে এই যে বাড়তি অংশটা আছে এটা কিন্তু কার অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে হি এর অ্যাডজেক্টিভ। তাই এখানে হি এর পরেই, হি এর সাথেই আমরা রাখতেছি এটা একটা বাড়তি অংশ। রিডিং এ বুক, এখন বাই দিয়ে সাবজেক্টটা নিয়ে আসবো। তাহলে বাইটা কোথায় বসছে? তথ্যটা কার? তথ্যটা যার তার সাথে রাখবো। যদি এই তথ্যটা আমি মি এর পরে বসাতাম, বাই মি এর পরে বসাতাম, তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে রিডিং এ বুক মানে বই পড়তেছি, কে পড়তেছে? সে পড়তেছে নাকি আমি পড়তেছি? এটা বোঝা যাচ্ছে যে যদি এটা মি এর পরে আসতো তাহলে এটা রিডিং এ বুক, এটা আমার কাজটা হয়ে যেত। কিন্তু আসলে কাজটা কার? হিমের কাজ। মানে আমি তাকে দেখলাম বই পড়তেছে, কে বই পড়তেছে? সে বই পড়তেছে। এই কারণে সে যেখানে আসবে তার সাথে রিডিং এ বুকটা আসলো এবং আমরা বাই মিটা পরে নিয়ে আসলাম। যদি আমরা বাই মিটা আগে আনি তাহলে এটা সেন্টেন্সটা ঠিক থাকতেছে না। অর্থাৎ যদি আমি বলি হি ওয়াজ সিন বাই মি রিডিং এ বুক, হি ওয়াজ সিন বাই মি রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছি, তাকে দেখলাম, বই পড়তে পড়তে দেখলাম, এমন একটা অর্থ চলে আসছে। তাই এখানে রিডিং এ বুক হিমের একটা অংশ, যে কারণে হিমটা যে হিম থেকে হি আসছে, মি এর পরে আর এটাকে আমরা নিতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। প্রেজেন্ট পার্টিসিপল নয়, শুধু পাস্ট পার্টিসিপল হিসেবেও থাকতে পারে। অর্থাৎ যে কোনো তথ্য কোনো অবজেক্টের সাথে যদি থাকে, সেই তথ্যটা অবজেক্টের তথ্য বলে ওই সাবজেক্টের পরে যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি।
আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড জাতীয় সেন্টেন্সগুলো দিয়ে ভয়েস চেঞ্জ করতে বলে। আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতেছি, দেখো। Sorry. I know that he will make a good result. I know that he will make a good result. আমি জানি যে সে একটা ভালো ফলাফল করবে। তো I know that, দেখো, I know একটা ক্লজ, হি উইল মেক এ গুড রেজাল্ট আরেকটা ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ এসে গেছে, মাঝখানে দ্যাট আসছে, সেই কারণে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের এই যে দুইটা ক্লজ আছে, প্রতিটা ক্লজে যদি সম্ভব হয় প্রতিটা ক্লজে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। যদি না হয় তাহলে হবে না, যদি হয় তাহলে হবে, একটা না একটা হবেই। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে এটা দাঁড়াবে আই নো। এখানে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, দ্যাট হি উইল মেক এ গুড রেজাল্ট। এবার ভার্ব, এটা ভার্বকে দেখে টু বি ভার্ব আনো, ইজ নোন। নো শব্দটার সাথে বাই বসে না, আমরা জানি, সাথে বসবে টু। কি বসবে? টু, টু মি। দ্যাট হি উইল মেক এ গুড রেজাল্ট ইজ নোন টু মি। তাহলে আমার এখানে হয়ে গেল। অনেকে আবার কি করে, ওই যে কনজাংশনটা আছে, কনজাংশনের আগে যে ক্লজটা আছে সেই ক্লজটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করে, আবার ওইটার পরে যেটা আছে সেই ক্লজে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেখানেও প্যাসিভ ভয়েস করে ফেলে। অর্থাৎ সেই ক্ষেত্রে উত্তরটা দাঁড়াচ্ছে এরকম, আমরা এখানে তাহলে পার্টটা আলাদা করে ফেলি। তখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, একটা ইট আসবে, যেহেতু এখানে সাবজেক্টটা নাই। ইট ইজ নোন টু মি। এবার এসে দ্যাটটা আসলো, ইট ইজ নোন টু মি দ্যাট, এই দ্যাটটা এখানে আসছে। এবার এখানে গিয়ে আমরা একটা প্যাসিভ ভয়েস করতে পারি, সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ভার্ব তাহলে অবজেক্ট হচ্ছে এটা, এ গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট। এবার টু বি ভার্ব আনো, উইল থেকে, উইল সাথে একটা বি বসাতে হবে। এবার পাস্ট পার্টিসিপল বলো, উইল বি মেড বাই হিম। এই তো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে, যদি এখানে হি উইল মেক এ গুড রেজাল্ট আমি না দিয়া এমন একটা সেন্টেন্স দেই যে হি ইজ এ স্টুডেন্ট, যদি এটা দাঁড়ায় হি ইজ এ স্টুডেন্ট, কালিটা একটু ইয়ে হয়ে গেল, লাইট হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো, হি ইজ এ স্টুডেন্ট। এই অংশের মধ্যে আমি এটাকে মুছে ফেলি, ইট ইজ নোন টু মি, ঠিকই আছে। এবার আমরা দ্যাট নিয়ে আসি, দ্যাট। এবার এই অংশটার মধ্যে কোনো রকমের একটা অ্যাক্টিভ ভার্ব নেই, তাই এটা প্যাসিভ ভয়েস হচ্ছে না।
অ্যাক্টিভ ভার্ব একটা লাগে। যখন আমরা টু বি ভার্ব দেখি, এটা কিন্তু অ্যাক্টিভ ভার্ব না। এমন কিছু ভার্ব আছে যেগুলা অ্যাক্টিভ ভার্ব হিসেবে পরিগণিত হয় না, তাই এগুলো দিয়ে হবে না। এই জন্য এটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখে ফেলব। হি ইজ এ স্টুডেন্ট। তার মানে হচ্ছে এখানে প্যাসিভ ভয়েসটা হলো না, তাই এই জায়গার মধ্যে করতে হলো। এই ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই। যদি দুই রকমই হয় তাহলে হয়, আর না হয় তুমি যদি দ্যাট দিয়ে শুরু করে পুরোটাকে অবজেক্ট হিসেবে নিয়ে আসো তাহলেও হয়ে যাচ্ছে যে দ্যাট হি ইজ এ স্টুডেন্ট ইজ নোন টু মি। দ্যাট হি ইজ এ স্টুডেন্ট ইজ নোন টু মি, এইভাবেও প্যাসিভ ভয়েসটা আমরা করতে পারি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যদি একাধিক ক্লজ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, প্রতিটা ক্লজকে যদি প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় তাহলে প্রতিটা ক্লজকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে। যদি একটা হয় আরেকটা হয় না, যেটা হয় সেটাকে করব, যেটা হয় না সেটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই রাখি। ভয়েস, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার আমি মৌলিক একটা ধারণা তোমাদেরকে দিয়েছি। পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমাদেরকে দেখিয়ে দিব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে ইন্টারোগেটিভ ইম্পারেটিভের পরেও আরও কিছু সেন্টেন্স আছে যেগুলো একটু ব্যতিক্রমধর্মী, আমি সেগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তো আজ এস পর্যন্তই, খোদা হাফেজ।